শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বিক্রি করে ফেলছে। সুন্দরবনে একটা করে বাঘ গণনা করতে খরচ হবে ৩০ লক্ষ টাকা। এবং কি প্রিয় দর্শক শ্রোতা, প্রচণ্ড গরমের তাপদাহের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালাতুল ইস্তিসকার নামাজে বাধা। এবং প্রিয় দর্শক শ্রোতা, ফরিদপুরে দুটি মুসলিম যুবককে হিন্দুরা যে পিটিয়ে হত্যা করেছে। মূলত এই তিনটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। তো চলুন কথা না বাড়ায় আগে শিরোনামগুলো দেখে আসি। ফরিদপুরে 200 শ্রমিককে হত্যা করে নাই, বাংলাদেশের সমস্ত শ্রমিককে হত্যা করেছে। ওরা বাংলাদেশের 2 জন নাগরিককে হত্যা করে, গোটা বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে। সাহস কোথায় গিয়ে বুঝছে? শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বিক্রি করে ফেলছে। ৬৬ কোটি টাকা শুধু সুন্দরবনের বাঘ গণনার জন্য খরচ হবে। প্রতি বাঘ গণনা করতে খরচ পড়বে 30 লাখ টাকা। অথচ এই 30 লাখ টাকা দিয়ে আমি শুনছি যে 2-3 লাখ টাকা হলে আফ্রিকাতে নাকি বাঘ কিনতেই পাওয়া যায়। হ্যাঁ, নামাজ পড়াই নিষিদ্ধ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। শিরোনামগুলো আপনারা দেখলেন। মূলত তিনটি বিষয় নিয়ে তিনজনের বক্তব্য আপনাদের সাথে শেয়ার করব। ব্যারিস্টার সুমনের একটি বক্তব্য চলুন সর্বপ্রথম শুনে আসি। সুন্দরবনের বাঘ গণনা করতে গিয়ে নাকি একটা বাঘ গণনা করতে 30 লক্ষ টাকার প্রয়োজন। এই ব্যাপারটি নিয়ে তিনি কি বলতেছে চলুন শুনে আসি। ৬৬ কোটি টাকা শুধু সুন্দরবনের বাঘ গণনার জন্য খরচ হবে। প্রতি বাঘ গণনা করতে খরচ পড়বে 30 লাখ টাকা। অথচ এই 30 লাখ টাকা দিয়ে আমি শুনছি যে 2-3 লাখ টাকা হলে আফ্রিকাতে নাকি বাঘ কিনতেই পাওয়া যায়। গত 2018 সালে একবার বাঘ গণনা করা হয়েছে সুন্দরবনে। তখন দেখা গেছে যে 218টা বাঘ আছে সুন্দরবনে। আবার প্রয়োজন পড়ছে যে বাঘ গণনা করতে হবে। অথচ বাঘ গণনা করবেন ৬৬ কোটি টাকা দিয়ে। 40 জন মানুষ প্রায় 6 মাস কাজ করবেন। তারা মাত্র 40 ভাগ, সুন্দরবনের 40 ভাগ জায়গা আয়ত্তের মধ্যে এনে তারা গণনা করবেন কত বাঘ আছে, আর বাকি 60 ভাগেরটা তারা আন্দাজে মানে প্রেডিকশন করে ধরে নেবেন যে কত বাঘ আছে। তা আমার কথা হচ্ছে যে বনের ফরেস্ট্রিতে কি আর কোনো গুরুত্বপূর্ণ কোনো ইস্যু নাই যে ৬৬ কোটি টাকা দিয়ে দিতে হবে বাঘ গণনা করার জন্য? যেখানে বাংলাদেশের বন উজাড় হয়ে যাচ্ছে, যেখানে 25% গাছপালা থাকার কথা, বন থাকার কথা একটা দেশের, এইখানে বন দখল হয়ে যাচ্ছে। যেখানে বালু দিয়ে দেশটারে 12টা বাজায় ফেলা হচ্ছে। যেখানে আমি গত পরশুদিন একটা ভিডিও করলাম, যেখানে একজন মাননীয় মেম্বার অফ পার্লামেন্ট যিনি একটা সংরক্ষিত বনের 6 একর জায়গা দখল করে ফেলছেন শ্রীমঙ্গলে। এই আপনার এইরকম অবস্থায় যেখানে জায়গায় জায়গায় গাছ কেটে পাচার করে বনের শেষ হয়ে যাচ্ছে বন। আরে বন যদি না থাকে তাহলে বাঘই আপনি বাঁচাবেন কিভাবে? এদের পরিবেশ যদি ঠিক মতো রাখতে না পারেন, যেখানে বাংলাদেশের পরিবেশের দিক থেকে 1 নাম্বার বলা হচ্ছে যে বসবাসের অযোগ্য এবং সবচেয়ে খারাপ ওয়েদার হচ্ছে গিয়ে বাংলাদেশের, এইখানে ৬৬ কোটি টাকা মানে এক একটা বাঘ গুনতে আপনি নিবেন টাকা 30 লাখ। আরে 30 লাখ টাকা দিয়ে তো কত কিছু কেনা যায়। এই জন্যই তো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে বাংলাদেশে ছাগল উৎপাদনে কেন সবচেয়ে বাড়াইয়া জানেন? কারণ ছাগল রাই বেশিরভাগ কিছু কিছু মন্ত্রণালয় আমার কাছে মনে হয় ছাগল রাই দেশ চালায়। আমি জানি না যে আমার নেত্রী এটা জানেন কিনা যে এই ৬৬ কোটি টাকা এই বন বিভাগ থেকে নিয়ে যাচ্ছে এরা, এবং 30 লাখ টাকা এক একটা এই বাঘ গণনা করার জন্য। আরে এই দেশে মানুষের কত সমস্যা, এই সমস্যাগুলোর দিকে নজর না দিয়ে বাগান কে বাগান শেষ হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে। দখলদারদের যন্ত্রণায় কিচ্ছু পারা যাচ্ছে না। এখন বন না বাড়াইয়া আপনারা কি কারণে এই বাঘ গণনা করার জন্য এত টাকা খরচ করবেন? আমার কোনো বিবেকে এটা ধরে না। আমি যারা মন্ত্রণালয়ে আছেন, মন্ত্রণালয়ের তাদেরকে বলবো যে এইসব থেকে বেরোয় আসেন। এই দেশের মানুষ এই আপনাদের এইসব গাঁজাখুরি সিদ্ধান্তে মানুষ হয়তো এখন কিছু বলে না, কিন্তু মনে মনে কিন্তু আপনাদেরকে ঘৃণা করে। এরা কিন্তু বসে নাই। আমি মাননীয় আমাদের যারা সরকার বনমন্ত্রী আছেন, মাননীয় বনমন্ত্রীকে বলবো যে এইসব প্রজেক্ট আবার যাচাই বাছাই করেন। কারণ ৬৬ কোটি টাকা দিয়ে আরো অনেক কাজ করতে পারবেন। বরং বন রে বাঁচান, গাছ বাঁচান, মানুষ যারা পশু পাখি আছে তাদের পরিবেশটারে বাঁচান। তাহলে এমনি প্রাকৃতিক হয়েতেই বাঘ ভাল্লুক যা আছে সব বেড়ে যাবে। ব্যারিস্টার সুমনের কথাগুলো আপনারা শুনলেন। ভিডিওটি আসলে কতদিন আগের বা পরের এই বিষয়টি আমি জানি না, তবে বক্তব্যটি ভালো লাগছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদের মতামত জানাবেন। দ্বিতীয় নম্বরে যে ভিডিওটি আপনাদের জন্য রয়েছে সেটি হলো ফরিদপুরে যে হিন্দুদের মানে মন্দিরে আগুন, এই বিষয়টি নিয়ে যে 2 জন যুবককে হিন্দুরা পিটিয়ে হত্যা করেছে। আর এই বিষয়টি নিয়ে চরমভাবে ক্ষিপ্ত হয়ে গেলেন এবং কঠিন হুঙ্কার দিলেন কে? ফয়জুল করিম, অর্থাৎ শায়েকের চরমোনাই। চলুন দ্বিতীয় নম্বরে তার ভিডিওটি দেখে আসি। ফরিদপুরে 200 শ্রমিককে হত্যা করে নাই, বাংলাদেশের সমস্ত শ্রমিককে হত্যা করেছে। ওরা বাংলাদেশের 2 জন নাগরিককে হত্যা করে, গোটা বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে। সাহস কোথায় গিয়ে বুঝছে? শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বিক্রি করে ফেলছে। মোদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে প্রত্যেকটা নাগরিককে। আজকে হত্যা করবে কিছু বলতে পারবো না, এরকম কুকুরের মতো শিয়ালের মতো তুমি বাঁচো, আমরা বাঁচতে চাই না। আজকে দেখেছেন বেনজির সাহেবের অস্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় এসে
সেই বেনজির সাহেবের আমলনামা দেখছেন তো? এরকম একজন বেনজির না, হাজারো বেনজির। আজকে ভূমিমন্ত্রীর আমলনামা দেখছেন, যা বের হয় তাই দেখি। প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি আর দুর্নীতি, চুরি আর ডাকাতি। এভাবে তার দেশ চলতে পারে না। চলতেছে মোদির কথায়। মোদি যেইভাবে বলে দেশ সেইভাবে চলতেছে। ফরিদপুরে 2 জন শ্রমিককে হত্যা করা হয়েছে। আমরা বিচার চাই, যারা মন্ত্রী আগুন দিয়েছেন নিরাপত্তা তদন্তের ভিত্তিতে তাদেরকে বিচার করেন, এবং আমরা বিচার চাই যারা অন্যায়ভাবে শ্রমিকদের হত্যা করছে। ওরা 2 জন শ্রমিককে হত্যা করে নাই, বাংলাদেশের সমস্ত শ্রমিকদের হত্যা করেছে। ওরা বাংলাদেশের 2 জন নাগরিককে হত্যা করে নাই, গোটা বাংলাদেশের নাগরিককে হত্যা করেছে। আপনি চিন্তা করতে পারছেন? ভাবছেন সাহস কোথায় গিয়ে বুঝছে? আজকে শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য আমাদের বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বিক্রি করে ফেলছে। মোদির কাছে গোলাম হিসেবে বিক্রি করে দিয়েছে প্রত্যেকটা নাগরিককে। আপনি দেখেছেন কয়েকদিন আগে বর্ডারের মধ্যে বিজিবিকে হত্যা করেছে। সরকার উচ্চবাচ্য কথা বলতে পারে নাই, প্রায় প্রায় হত্যা করে। সরকার কিছু বলতে পারে না, আমরাও কিছু বলতে পারি না। আমরা সব গোলাম হিসাবে বিক্রি হয়ে গেছি। শেখ হাসিনা বিক্রি হতে পারে, আওয়ামী লীগ বিক্রি হতে পারে, কিন্তু এদেশের জনগণ, বাংলাদেশের জনগণ অন্য কোনো রাষ্ট্রের কাছে বিক্রি হবে না, হতে পারে না। প্রিয় ভাইয়ের আমার, গোলামি জিন্দিগি চাই না। আমাদেরকে গুলি দিবে আর কিছু বলতে পারবো না, আজকে হত্যা করবে কিছু বলতে পারবো না। এরকম কুকুরের মতো, শিয়ালের মতো তুমি বাঁচো, আমরা বাঁচতে চাই না। আপনি দেখছেন কি অবস্থা চলতেছে? নাঙ্গা তলোয়ার নিয়ে শ্মশান পূজা করে, নাঙ্গা তলোয়ার নিয়ে, নাঙ্গা তলোয়ার, উন্মুক্ত তলোয়ার নিয়ে তারা শ্মশান পূজা করে। এ কি উস্কানি নয়? এ কি সন্ত্রাস নয়? আমরা জানতে চাই তোমাদের কোন ধর্মীয় গ্রন্থের মধ্যে শ্মশান পুজো উদযাপনের সময় নাঙ্গা তলোয়ার নিয়ে উদযাপন করে, সেটা আমরা ধর্মীয় গ্রন্থ থেকে দেখতে চাই। যদি দেখাতে পারো তো ভিন্ন কথা, যদি দেখাতে না পারো আমি বলবো না সন্ত্রাস, এরাই টেরোরিস্ট। এরা বাংলাদেশের ভূখণ্ডকে বিশ্বাস করে না। তাদের সরকারকে বলবো অচিরেই তদন্ত ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করুন, তাদের বিচারের আওতায় নিয়ে আসুন, নাহলে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে বিচারের কাজ করে দাঁড়া করবে ইনশাআল্লাহ। সেই সময় আসতেছে। আপনি কি দেখেছেন আজকে বাংলাদেশের অবস্থাটা কি? কে সচিব হবে, কে ডিসি হবে, কার পদোন্নতি হবে এদেশে ডিসাইড করে না, উপর থেকে আসে। কে মন্ত্রী হবে, এই যে দেখেন শিক্ষামন্ত্রীর সিরিয়ালটা দেখেন তো, নুরুল ইসলাম নাহিদ সাহেব ডাইরেক্ট নাস্তিক শিক্ষামন্ত্রী, দীপু মনি ডাইরেক্ট বামপন্থী নাস্তিক। বর্তমান শিক্ষামন্ত্রী নওফাল, সে তো রামকৃষ্ণ মিশনই পড়াশোনা করেছে, কথিত আছে সে স্থানের সদস্য। আপনি দেখছেন সিরিয়ালটাকে? আজকে শিক্ষার অবস্থাকে দেখছেন? অপশিক্ষা তো দূরের কথা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলছে। হ্যাঁ, গরমে সব চলে, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। কোভিডে সব চলে, বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। যত জায়গায় চাকরি ইন্টারভিউ দিবেন সেখানে পরীক্ষার ইন্টারভিউ দিয়ে তারপরে চাকরি দেওয়া হয়, আর আমাদের পরীক্ষা ব্যবস্থা বন্ধ, শেষ। আপনি জানেন জাতিটাকে কোথায় নেওয়া হচ্ছে? পরিকল্পনা কি জানেন? আমরা অনেকেই জানি না। আজকে লজ্জা শরম প্রতিষ্ঠান থেকে তুলে দেওয়া হচ্ছে। আজকে সেখানে কি শিখে ট্রান্সজেন্ডার, ট্রান্সজেন্ডার কোনো বিবেকবান মানুষ মানতে পারে? সে ট্রান্সজেন্ডার ফিটিং করতেছে। আজকে শরীর চর্চার নামে আশ্চর্য বিষয় পড়েন না আপনারা, বিশ্বাস করবেন না, কোনো রুচিবোধ মানুষ এটা পড়তে পারে না, সেটা শেখা হচ্ছে। আজকে সমাজ বিজ্ঞানের নামে মানুষকে নাস্তিক বানাবার চক্রান্ত চলতেছে, আর আমাদের সে মুসলমান সন্তান সামান্য স্বার্থের কারণে আজকে তাদের পিছনে ঘুরতেছে। আমি আশ্চর্য হয়ে যাই। প্রিয় দর্শক শ্রোতা, দ্বিতীয় নম্বরে তার ভিডিওটি দেখলেন এবং শুনলেন তার কথাগুলো। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি, আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সালাতুল ইস্তিসকার নামাজে বাধা। প্রিয় দর্শক, আর এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন ডক্টর ফয়জুল হক। চলুন শুনে আসি। বাংলাদেশের এটা কি সম্ভব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি জায়গায় নামাজ পড়া নিষিদ্ধ? হ্যাঁ, নামাজ পড়াই নিষিদ্ধ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। যখন সারা বাংলাদেশের মানুষ গরমে অতিষ্ঠ, তারা চাচ্ছে যে কোনো মূল্যে আল্লাহর দরবারে কান্নাকাটি করে, ইবাদত করে, নামাজ পড়ে এই গজবের হাত থেকে দেশকে রক্ষা করতে, দেশের মানুষকে রক্ষা করতে, সেই সময়
বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে নামাজ নিষিদ্ধ করা হয়েছে। নামাজকে কৌশলে নিষিদ্ধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনি ভাবতে পারেন যে বাংলাদেশ তাহলে 99% মুসলমানের দেশ, নামাজ নিষিদ্ধ কে করলো? হ্যাঁ, নামাজ নিষিদ্ধ করেছে 99% মুসলমানের দেশে মুসলমান শিক্ষক, মুসলমান প্রফেসর, মুসলমান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। আমি এটা নিয়ে প্রতিবাদ একবার করেছি, আমি প্রয়োজন অনুভব করছি বিদায় আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে আজকের এই নামাজ নিষিদ্ধ করার দুঃসাহস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আপনাদেরকে কে দিয়েছে বলেন? একজন প্রক্টর যার নাম অধ্যাপক ডক্টর মাকসুদুর রহমান, তিনি একজন, মাকসুদ হচ্ছে একটি মুসলিম নাম, একজন ডক্টর, একজন প্রফেসর, তার কাছে নামাজের জন্য অনুমতি চাওয়ার পরে তিনি বলছেন যে রোদের আজকের মানুষের কষ্ট হচ্ছে, তখন বিশ্ববিদ্যালয় বন্ধ, এই বন্ধ থাকা অবস্থায় ক্লাস সবকিছু বন্ধ, সেখানে মানুষ মাঠে গিয়ে নামাজ পড়বে কিভাবে, তাই নিষিদ্ধ করা হয়েছে। ইফতার নিষিদ্ধ করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আপনারা জানেন যে ক্যাম্পাসে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে কোরআন পাঠের আয়োজন করা হয়েছে। সেই কোরআন পাঠ যারা যারা অংশগ্রহণ করেছে, সেই আরবি ডিপার্টমেন্টের চেয়ারম্যান সহ সবাইকে নোটিশ দেওয়া হয়েছে। সেই ডিপার্টমেন্টের অন্যান্য সাধারণ শিক্ষার্থীদেরকে নোটিশ দেওয়া হয়েছে। চারুকলা ডিপার্টমেন্টে আপনার সারাদিন মূর্তি চলছে, আপনার এখন কি বলে বিভিন্ন ধরনের অপকর্ম চলছে, আপনার এই মঙ্গল শোভাযাত্রার নামে পূজা চলছে সরাসরি, তা নিষিদ্ধ হয় না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইস্তেসকার নামাজ, যেই নামাজ পড়লে বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে আসতে পারে, গরম কমতে পারে, মানুষের জনজীবন সুন্দর করে ফিরে আসতে পারে, যার নদীর আপনারা ইতিমধ্যে দেখেছেন যে গতকালকে দিনে কোনো একটি এলাকায় ইস্তেসকার নামাজ হয়েছে, রাতেই মুষলধারে বৃষ্টি হয়েছে। এখন পাপ কাজ সব করবে এই অবৈধ ফেসিবাসদের দোসররা, আর এটার জন্য কান্নাকাটি করবে এদেশের ইসলামপন্থী নাগরিকরা। সেই কান্নাকাটিও এখন করতে দিবে না আপনাকে। পাপিষ্টরা চায় ওই ক্যাম্পাস, ওই বিশ্ববিদ্যালয় গরমের আগুনে তো জ্বলে পুড়ে ছারকার হয়ে যাক, তারপরেও ধর্মীয় কোনো কৃষ্টি কালচার, ইসলামী সভ্যতা সেখানে প্রতিষ্ঠিত হোক, প্রচারিত হোক, সেটা তারা চায় না। এটাই বাংলাদেশের স্বাধীন দেশের জন্য আজকের দুর্ভাগ্য। আমি নামাজ পড়বো বাংলাদেশের প্রত্যেকটি জনপদে, প্রত্যেকটি ময়দান আমার জন্য, ঘাস, মাঠ, রাস্তা, বাড়ি, গাড়ি, অলিতে গলিতে সমগ্র জায়গা আমার জন্য আল্লাহর পক্ষ থেকে পবিত্র ঘোষণা করা হয়েছে। আমি নামাজ পড়বো। সেই নামাজ নিষিদ্ধ করার দুঃসাহস তোমাকে কে দেখিয়েছে? সেই নামাজকে তোমার কাছে থেকে অনুমতি নিয়ে পড়তে গেলেও অনুমতি দেওয়া হবে না কেন? আর কেনই বা অনুমতি নিতে যাবেন আপনি? আমি নামাজ পড়বো, আমার যেখানে খুশি সেখানে আমি নামাজ পড়বো, যদি সেই জায়গায় পবিত্রতা থাকে, সেই জায়গায় যদি কারো ক্ষতির কারণ না হয়, আমি নামাজ পড়তে সমস্যাটা কোথায়? বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে গান চলতে পারে, নাচ চলতে পারে, নৃত্য চলতে পারে, নর্তকীদের খেলা, হাঁটা চলা সব চলতে পারে, সকাল সন্ধ্যা সেই সকল বিশ্ববিদ্যালয়, আজকের গাছের তলায়, রাস্তায় ঘাটে, হলের ভিতরে বাইরে। আপনারা জানেন যে ইডেন কলেজের অবস্থা, ছাত্রলীগের নেত্রীরা আপনার নিজেদেরকে দোষারোপ করে বলেছিল যে এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে নেত্রীরা বিভিন্ন ব্যবসা করে, দেহ ব্যবসা করে, তারপরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। আর সেই সময় বিশ্ববিদ্যালয় কোরআন পাঠের আয়োজন চলতে পারবে না, সেই সময় বিশ্ববিদ্যালয় আপনার কি বলে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা অনুষ্ঠান চলতে পারবে না, সেই সময় বিশ্ববিদ্যালয় এখন ইস্তেসকার নামাজটা আদায় করতে পারবেন না। ইস্তেসকার নামাজ আদায় করতে হলে আপনার বাউন্ডারি ওয়ালের মধ্যে পড়তে হবে, অথচ ইস্তেসকার নামাজ ময়দানে নামিয়ে পড়তে হবে। আল্লাহর কাছে করজোরে আপনার ক্ষমা চাইতে হবে, হাত জোর করে সকল মানুষ আল্লাহর কাছে খোলা আসমানে দাঁড়িয়ে, তারপরে বলবে স্বাধীন বাংলাদেশে সেই ইস্তেসকার নামাজ পড়তে দিবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাসে। এটা কি কখনো ভাবা যায়, চিন্তায় আনা যায়? আর আপনি তো মনে মনে ভাবছেন মিলাদ ক্যাম্প ঠিকই চলছে, আমাদের ওয়াজ মাহফিল হয়তো চলছে, বাংলাদেশ 90% মুসলমানের দেশ, কিছুদিন পর কিচ্ছু আর খুঁজে পাবেন না। এমন পরিস্থিতি এখন শুরু হয়ে গিয়েছে যে এখন আর এই বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, কয়েকদিন আগে আমি লাইভে বলেছি, গরুর গোস্ত খাওয়া নিষিদ্ধ। ক্যান্টিনে গরুর গোস্ত পাওয়া যাবে না, রান্না করা যাবে না। কেন? এটা কি হিন্দুদের রাষ্ট্র? যেই রাষ্ট্রে গরুর গোস্ত খাওয়া নিষেধ, সেই রাষ্ট্রে খাবে না। আমার রাষ্ট্রে গরুর গোস্ত খাওয়া আমার দেশের মুসলমানদের নৈতিক অধিকার, সেটা তার ব্যাপার। কিন্তু গরুর গোস্ত খাইতে পারবেন না, ইফতার মাহফিল আপনি করতে পারবেন না, করতে গেলে সেটা নিষিদ্ধ। যদি কেউ গা ঠেলে সেই মাঠে ময়দানে করে থাকেন, তাহলে আপনি জঙ্গি, অথবা জামাত শিবির, অথবা হেফাজত, অথবা চরমনাই, অথবা একেবারে কট্টরপন্থী কেউ, কারণ আপনি হাসিনার কথা শোনেন নাই। আজ এভাবে প্রত্যেকটা সেক্টর, ধর্মীয় বই, ধর্মীয় অনুসার, মানে কি বলে, এই যে মানে যেখানে মানুষের কার্যক্রম চলবে, সেই সকল ধর্মীয় জায়গাগুলো, স্থাপনাগুলোতে আজকের সবকিছুতে নিষিদ্ধ করা হচ্ছে। এটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে মুসলমানদের শিক্ষা অর্জনের জন্য, প্রিয় দেশবাসী, সেই বিশ্ববিদ্যালয় আপনাকে পড়তে দিবে না নামাজ, করতে দিবে না কোরআন তেলাওয়াত। আমি যদি গণতান্ত্রিক স্বার্থেই কথা বলি যে আমার দেশের সবার সম অধিকার, তাহলে আপনি যারা ল্যাংটা হয়ে নাচলেন, আপনার যদি অধিকার থাকে, আপনার যদি মঙ্গল শোভাযাত্রা নিয়ে আনন্দ ফুর্তি করার জন্য আপনি অপসংস্কৃতি, বিজাতীয় সংস্কৃতি যেটা বাংলাদেশের ইতিহাসের সাথে নাই, সেটা করারও আপনার যদি স্বাধীনতা থাকে, পুলিশ প্রোটেকশন দিয়ে আমার মুসলিমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, সেটা নিষিদ্ধ করার আপনি কে? কেন করলেন? আজ এটা আপনার পত্রিকায় হয়তো এসেছে, আজ এটা হয়তো আপনাদের সামনে এসেছে, কিন্তু এই নিউজ বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় আজকে শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা আমার, তো এই ছিল প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকের ভিডিও। মোট 3টি ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। এক এক করে 3টি ভিডিওই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি 3টি ভিডিও মনোযোগ সহকারে আপনারা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন।
অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন। আর আমাদের এই চ্যানেলে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।